প্রিয় দর্শক, সংবাদ পর্যালোচনামূলক অনুষ্ঠান প্রাণফুটা নিউজ অ্যান্ড ভিউজ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছে আমি হাসান আহমেদ চৌধুরী কিরণ। দর্শক, আলোচনার জন্য আজ আমাদের স্টুডিওতে অতিথি হিসেবে উপস্থিত আছেন ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন, অধ্যাপক ইতিহাস বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং একই সাথে রয়েছেন জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর শামসুল আলম। দর্শক, আমরা প্রথমেই আমাদের বাংলা ভিশনে গত রাতে যে সংবাদ শিরোনাম হয়েছিল সেটা একটু দেখে নিব। আমি আমাদের দুই অতিথিকে স্বাগত জানাই এবং একই সাথে আমাদের যে শিরোনামগুলো দেখার পরে আমরা আমাদের আলোচনা শুরু করব। বিদেশ থেকে আসা টাকা যেন জঙ্গিবাদে না যায় সে ব্যাপারে সকলকে সতর্ক থাকার তাগিদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার। সুন্দরবনের ক্ষতি জেনেও সরকারি দলের নেতাদের টাকা কামানোর সুযোগ করে দিতেই রামপালে বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে বললেন হান্নান শাহ। জিয়া মারজান ছাড়া আরও ৮-৯ জন জঙ্গি নেতা শনাক্ত। নারায়ণগঞ্জে নিহতদের পরিকল্পনা ছিল বিদেশিদের ওপর হামলা, জানালো পুলিশ। ফরাক্কার সব গেট খুলে দেয়ায় বেড়েই চলেছে পদ্মার পানি। তথ্যমন্ত্রী বললেন, ভারতের একতরফাভাবে গেট খুলে দেয়া ঠিক নয়। দর্শক, আমরা প্রধান শিরোনামগুলো দেখলাম। শিরোনামটা আসলে যেভাবে হচ্ছে সে একইভাবে জঙ্গিবাদ নিয়ে এবং সেটি নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর একটা বক্তব্য রয়েছে ফারাক্কাবাদ এবং আমাদের রামপাল ইস্যু নিয়ে। এই কয়েকটি বিষয় নিয়েই কিন্তু আমরা আলোচনা করার চেষ্টা করবো। আমি শুরুতেই ডক্টর শামসুল আলম, যেহেতু আপনাকে আজকে আমরা অতিথি হিসেবে পেয়েছি, আমরা রামপাল দিয়ে শুরু করতে চাই এবং সে বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী গণভবনে একটি সংবাদ সম্মেলন করেছে এবং তার প্রতিক্রিয়ায় বিদ্যুৎ জ্বালানি যারা জাতীয় কমিটি করেছে তাদেরও একটা আমরা প্রতিক্রিয়া দেখেছি। এই প্রেক্ষাপটে মাননীয় প্রধানমন্ত্রী অত দৃঢ়তার সাথে তিনি বলেছেন যে রামপালে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হলে কোনোভাবেই সুন্দরবনের ক্ষতি হবে না, তাই এই বিদ্যুৎ কেন্দ্র হবে। উল্লেখ করে তিনি বলেছেন যে এখানে বায়ু দূষণ, শব্দ দূষণ, নদী দূষণ কিছুই হবে না। একই সাথে পশুর নদী থেকে নিয়ে ব্যবহার করার পর যে শীতল পানি থাকবে সেটা কোনোভাবেই গরম পানি পেলা হবে না। রয়্যাল বেঙ্গল টাইগারের যে আবাসস্থল বা জীববৈচিত্র্যের কোনো রকম কোনো ক্ষতি হবে না। মাননীয় প্রধানমন্ত্রী তার সংবাদ সম্মেলনে এটি বলেছেন এবং সেটির ব্যাখ্যাও তিনি দিয়েছেন নানাভাবে। এই বক্তব্যটাকে যদি নির্দেশনামূলক বক্তব্য বলি তাহলে এর ব্যাখ্যা একরকম দাঁড়াবে, আর এই বক্তব্যকে যদি আমরা কারিগরি দিক দিয়ে বিবেচনা করি তাহলে একভাবে বলতে হবে। তো প্রথম যে বিষয়টির প্রতি আমি আলোকপাত করব সেটা হলো যে ওনার বক্তব্যের সমস্ত দিকগুলো সুন্দরবনের ইস্যুতে যদি আমরা বাদ দিই এবং এই প্রশ্নে আমলযোগ্য মানে বিবেচনাযোগ্য না করি, শুধু এই প্রসঙ্গ যে কথাটা বলেছেন সে প্রসঙ্গে বলা যায় যে সরকার প্রধান হিসেবে এই যাবৎকাল ধরে সরকারের বিভিন্ন কর্তৃপক্ষীয় ব্যক্তি যে সমস্ত কথাবার্তা বলেছেন, তিনি সরকার প্রধান হিসেবে সেই কথাটাই আবার পুনর্ব্যক্ত করেছেন। এই বক্তব্যের মধ্যে নতুন কোনো তথ্য সংযোজন হয়নি। বিরোধিতার জায়গায় এই বিদ্যুৎ কেন্দ্র নিয়ে যে জায়গাগুলো আপনার কারিগরি বিবেচনায় যে জায়গাগুলো বিরোধিতার প্রশ্ন আছে, আমি শুধু সেই দিকগুলো আলোকপাত করে বলবো যে তার বক্তব্যে সেই বিষয়গুলোর ব্যাখ্যা বিশ্লেষণ আসেনি। তো যে কারণে আমি বলতে চাচ্ছি যে নতুন বিষয়গুলো কোনো সংযোজন ঘটেনি এবং এই বিরোধিতা যে প্রশ্নে ছিল সেই প্রশ্নে রিভিউ করার বিষয়টি এখানে অনুপস্থিত। এখন নির্দেশনামূলক যদি শুরু করি তাহলে প্রথমেই আমাকে বলতে হয় প্রধানমন্ত্রীর অনেক নির্দেশনায় প্রতিপালিত হচ্ছে না। সরকারের প্রশাসনিক সক্ষমতার বিভিন্ন পর্যায়ে দেখা যাচ্ছে অভাব আছে। ইভেন আইন কানুন বিধিবিধান, এই জ্বালানি সেক্টরেই যদি বলা যায়, এই গ্যাসের মূল্য নির্ধারণের কথাই যদি বলা যায়, তারপরে হচ্ছে যে গ্যাসের মানে অবৈধ সংযোগের কথাই যদি বলা যায়, সেখানে যে ভয়ানক রকমের সুশাসনের বিপর্যয় ঘটেছে সেসব কথাই যদি বলা যায়, বারবার প্রধানমন্ত্রী বা রাষ্ট্রের উচ্চ পর্যায়ের প্রশাসনিক কর্তৃপক্ষ যে সময় আদেশ নির্দেশ এবং বিধিবিধান মেনে চলার কথা তা চলছে না। অর্থাৎ সেসব জায়গাতে আমরা ভোক্তারা অসহায় অবস্থার মধ্যে আছি। কয়েকদিন আগে আপনারা দেখেছেন যে জ্বালানির দাম বৃদ্ধির বিষয় নিয়ে সেখানেও অনেকগুলো বিধিবিধান এবং আইনের ব্যত্যয় ঘটেছে। স্বয়ং মন্ত্রণালয় আইন মানে না, প্রধানমন্ত্রী নিজে যেসব নির্দেশনা জারি করেছেন তারা প্রতিপালন করেনি। এখন আজকে রামপাল নিয়ে যে নির্দেশনাগুলো আপনি পড়ে শোনালেন, এটা অনেক বেশি আশার কথা, আশ্বস্ত হওয়ার কথা, কিন্তু সরকারের প্রশাসন যেভাবে আগাচ্ছে, আপনি যদি হাইকোর্টের দিকে জানান দেখবেন যে কর্তৃত্ব বহির্ভূত আদেশ দান বা সিদ্ধান্ত সরকারের প্রশাসনের মধ্যে করা হয়েছে এরকম শত শত নয় হাজার হাজার রিট পিটিশন হচ্ছে
এবং গত বছরের তুলনায় যদি এই বছরের প্রবৃদ্ধির কথা ভাবেন তাহলে আপনার জিডিপি প্রবৃদ্ধির হার মানিয়েছে। সুতরাং এই নির্দেশনাগুলো প্রতিপালনের ব্যাপারে যেমন অনিশ্চয়তা, এসবের ব্যাপারে যেমন অনিশ্চয়তা দেখা দিচ্ছে জাতীয় পর্যায়ে, সেটা হচ্ছে প্রশাসনিক সুশাসনের ব্যত্যয় ঘটার কারণে। সুতরাং এই জায়গাটায় যদি মানুষ আস্থা না পায় যে প্রধানমন্ত্রীর আদেশ প্রতিপালিত হবে কি না এইসব অভিজ্ঞতা থেকে, তাহলে মানুষের সেই সংশয়, বিস্ময়, আস্থার অভাবটাকে দোষ দেওয়া যায় না। কোন জায়গায় প্রতিপালিত হবে না আপনি মনে করছেন? তার আমি নির্দেশ কেউ মানবে না আজকে সেটি নাকি? এই যে জায়গাগুলো বলা হচ্ছে, এগুলো এই নির্দেশগুলো যেমন প্রাণীর ক্ষতি হবে না, যেমন পশু পাখির ক্ষতি হবে না, শব্দ দূষণ হবে না, শব্দ বায়ু দূষণ হবে না, জি। এগুলো হবে না। এই যে নিশ্চয়তার জায়গাটা, প্রতিপালনের জায়গাটা, এটা হুকুম হাকিমের মতো নয়, মানার ব্যাপার না। এর জন্য অনেকগুলো প্রক্রিয়ার মধ্য দিয়ে সেটা নিশ্চিত করতে হবে। সেখানে কোথায় মনে হয় আপনার নিশ্চয়তার ঘাটতি আমার থাকতে পারে? নিশ্চয়তার ঘাটতির বিষয়টি হচ্ছে যে পুরা যদি আজকে এবার আসি, সেই নিশ্চয়তার ঘাটতির প্রথমেই যে জায়গাটা আমি আলোকপাত করব সেটা হচ্ছে ইআইএ, যেটা অলরেডি বিভিন্ন বিশেষায়িত প্রতিষ্ঠানগুলোর ব্যাপারে কনসার্ন ব্যক্ত করেছে। প্রথম যে জায়গাটা ইআইএটা, একটা রামপাল বিদ্যুৎ কেন্দ্র, একটা কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র যে বেসিসে ইআইএটা করা হয় ঠিক সাধারণভাবে ইআইএটা করা হয়েছে। সেখানে রামপাল এর কারণে সুন্দরবন ক্ষতিগ্রস্ত হবে সেই প্রশ্নটাকে বিবেচনায় রেখে ইআইএ হয়নি। এইটা একটা প্রথম হচ্ছে ধরে নেওয়ার বিষয়টি, যেটা সেই জায়গাটা একটা বিভ্রান্তি রয়ে গেছে। সেই বিভ্রান্তিগুলো আমরা তো বিশেষায়িত জায়গা থেকে অ্যাড্রেস করিনি, রাষ্ট্রীয় পর্যায়ে বাইরে থেকে করেছে। এইবার আসেন যে সেখানে এই প্রশ্নের পরে যেটা আসছে, যাদেরকে দিয়ে করানো হয়েছে, যারা করেছে ইআইএ, তারা কেউই এই বিষয়ে জীবনে কোনো অভিজ্ঞতা অর্জন করেনি। এখন ইউনেস্কো থেকে চিঠি দিয়ে বলা হয়েছে যে ওয়ার্ল্ড হেরিটেজের ব্যাপারে আন্তর্জাতিক মানের বিশেষজ্ঞ এবং অথবা বিশেষজ্ঞ প্রতিষ্ঠানকে দিয়ে এই ইআইএটাকে রিভিউ করানো, যে দল ইআইএ করেছে তাদের সঙ্গে সম্পৃক্ত করার বিষয়টি। যখন রামপালে আমরা গেলাম, আমাদেরকে সরকার নিয়ে গেল, সেখানে পরিবেশ অধিদপ্তরের ডিজিকে এইসব বিষয়গুলো আমি ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করেছিলাম। তিনি বলেছিলেন যে আমাদের মানদণ্ড একটা আছে, আমরা সেই মানদণ্ডেই ইআইএ করেছি, আমরা অন্যেরা কি বললো, আমরা স্বাধীন দেশ, আমরা তো সেটা আমলে নিতে বাধ্য নই। এই কথাটা যদি সরকারের ইনস্টিটিউশন থেকে যদি এইভাবে বিষয়গুলোকে এড়িয়ে যাওয়া হয়, তাহলে সরকারের নির্বাহী কর্তৃত্ব যাদের হাতে আছে তাহলে স্যার তাদের আপনি পক্ষে আপনি তাহলে যেটা একেবারে মোটা দাগে কথা হচ্ছে, যে জিনিসগুলো বলা হচ্ছে, শব্দ দূষণ, বায়ু দূষণ, নদী দূষণ বা পশু নদীর ক্ষতি হবে না, যেটি মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, সেখানে প্রধানমন্ত্রী আরেকটা কথা বলেছেন, তাদের প্রতি আস্থা রাখার কথা বলেছেন। আপনাদের বিশ্লেষণে যেটি হচ্ছে যে না, আসলে এই ঘটনাগুলি উল্টাটাই ঘটার সম্ভাবনা বেশি, এবং উল্টাটা মানে এই ঘটনাটা যে বিষয়গুলো বিবেচনা করে এইরকম অবস্থান নেওয়া যায়, সেই বিষয়গুলো তো বিবেচিতই হয়নি। প্রথম ব্যাপার হচ্ছে যে এইরকম এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেস করতে হলে আপনাকে ইকোলজিক্যাল, সেখানে তো সরকারের পক্ষ থেকে রিয়েল টাইম ডাটা লাগবে। 60s যে আমরা যে কারিগরি দক্ষতা সেটি দিয়ে তো এটি করা হচ্ছে না, এটা তো বর্তমান প্রেক্ষাপটে করা হচ্ছে, এবং সেখানে এমনও বলা হচ্ছে যে দূষিত পানি এক ধরনের এই জিনিসটাই আপনাকে অ্যাসেস করতে, না 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 না, এগুলো হচ্ছে আপনার কিতাবি কথা। চিমনি অনেক উঁচু হবে, সেখানে এগুলো সব কিতাবি কথা। যেভাবে আপনাকে এটা করতে হবে, যে এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্টের প্রথমেই বিষয় হচ্ছে যে আপনি কিতাবের বাইরে যে বিশ্লেষণটা আপনারা যেটা বলতে চাচ্ছেন হবে না, সেটার কি আপনারা হবে না, মানে জাস্টিফাই করতে পেরেছেন? আমরা জাস্টিফাইয়ের ব্যাপার হচ্ছে সেই প্রক্রিয়ার মধ্যে দিয়েই তো যায়নি, মানে সরকার যায়নি, কিন্তু আপনাদের কি জাস্টিফাই? আমাদের প্রশ্ন হচ্ছে যে এইগুলো করে আপনি বলেন যে এই কারণে একটা আমার জন্য পানিতে কোন ধরনের দূষণের এলিমেন্ট কতটুকু আমি সহ্য করতে পারবো, এটা সাইন্টিফিক্যালি ডিটারমিন। একটা সুন্দরবনের যে জায়গায় এনভায়রনমেন্টাল ক্রিটিক্যালি এরিয়া আমরা বলছি, সেখানে তার ইমিশন টলারেন্সের একটা লেভেল বলে দেওয়া আছে। এটা মোটামুটিভাবে সেটা ইকোলজিক্যালি এনভায়রনমেন্টাল প্যারামিটার দিয়ে স্ট্যান্ডার্ডাইজ করার কথা, এবং ধারাবাহিকভাবে রিয়েল টাইম ডাটা থাকার কথা। সেই সব রিয়েল টাইম ডাটার রেফারেন্স পরিবেশ ছাড়পত্র তো পেয়েছে, সেটাই পরিবেশ ছাড়পত্রতে এসব বেসিসে দেয়নি তারা। 59 একটা আরবিটারি বলবো আমি, সেগুলো ধরে রাখা কতগুলো মডুলার ফর্ম আছে, মানে থাম রুলের মতো, যে কোনো আপনি ক্লিয়ারেন্স যান তার ওখানে লেখা থাকে, তারা এগুলো বলে দেয় যে এগুলো প্রতিপালন করতে হবে, সেটা দিয়ে দেওয়া হলো। এই যে ব্যাপারগুলো সেসব অন্য সব ইন্ডাস্ট্রির ক্ষেত্রে
রেড ক্যাটাগরির ইন্ডাস্ট্রি যেগুলো আমরা বলি সেসবের ক্ষেত্রে এরকম ধরাবাঁধা গদবাঁধা বেঁধে দেওয়া যায়, কিন্তু সুন্দরবন যেটা একমাত্র সেন্সিটিভ এরিয়া এই এনভায়রনমেন্টের জগতে, এইরকম কোনো সেন্সিটিভ এরিয়া আর দ্বিতীয়টা আসেনি, এরকম প্রশ্ন ওঠেনি, তাকে এইরকম সাধারণ বিচার বিবেচনা দিয়ে দেখে এইভাবে আমরা মেনে নেওয়ার বিষয়টি যে আশঙ্কার জায়গার দিকে দেখছি সেটাকে অ্যাড্রেস করাটা জরুরি ছিল। জি স্যার, একটু আসি, আমরা বিশ্লেষণ শুনছিলেন, এখানে প্রশাসনিক দক্ষতার কথা সরকারের বলা হচ্ছে, প্রতিপালিত হচ্ছে না। আমরা মাননীয় প্রধানমন্ত্রী অনেক বড় বিশ্লেষণ সেখানে করেছেন। তিনি যেটা বলেছেন, যারা দেশের উন্নয়ন চায় না তারাই রামপাল বিদ্যুৎ কেন্দ্রের বিরোধিতা করছেন। একটা নন ইস্যুকে ইস্যু তৈরি করার কথা তিনি বলেছেন ভুল মন গড়া মিথ্যা তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করবেন না। আপনারা যে তথ্যপাত্য উপস্থাপনা করছেন তা 60-এর দশকে, যদি আমি খানিক আগে প্রশ্ন করলাম, বিশ্ব অনেক বদলে গেছে, মানদাতার আমলের অনেক বিষয় পরিবর্তিত হয়ে নতুন নতুন যে যন্ত্রপাতি সেটি আবিষ্কৃত হয়েছে, আমরা সেটি করবো। আপনার কাছে যেটি জানবার বিষয় মূলত তাজমহলের আশেপাশে কিছু ইন্ডাস্ট্রিয়াল বেল্ট তৈরি হয়েছিল। যখন তাজমহলের গায়ে কিছুটা কালি পড়া শুরু হলো বা ক্ষতিগ্রস্ত হওয়া শুরু হলো মনে হলো, তখন কিন্তু সেই জায়গা থেকে ইন্ডাস্ট্রিয়াল বেল্টটাকে সরিয়ে দেওয়া হলো। তো সেই প্রেক্ষাপটে যেটি দাবি করলেন ডক্টর শামসুল আলম, যে আমাদের এই সুন্দরবন একটি সুন্দরবন, এই সুন্দরবনের জীব বৈচিত্র্য, সুন্দরবনের প্রত্যেকটি প্রাণী, যে পশ্চিম নদীর পানি, সব কিছুকে কিন্তু আমরা বিবেচনা করে আজকে আমরা যে রামপাল বিদ্যুৎ কেন্দ্র করছি সেটি তিনি বলছেন সেটি মোটেই করা হয়নি। আপনার বিশ্লেষণে এই যে বিষয়টা নিয়ে আমরা এক ধরনের পক্ষ বিপক্ষ তৈরি হয়ে গেছে, আপনি কীভাবে দেখছেন? আমি বিশেষজ্ঞ নই, তবে আমি বিশেষভাবে চিন্তিত, বিশেষভাবে শঙ্কিত আমার দেশের পরিবেশ নিয়ে, বিশেষ করে সুন্দরবন নিয়ে। আমি একটু অন্য দৃষ্টিকোণ থেকে দেখি। আমাদের দেশের দক্ষিণ সীমানাটা সমুদ্র বেষ্টিত, ইংরেজিতে যাকে বলে সি ফ্রন্টেজ আছে আমাদের। সমুদ্র আমাদের সম্পদ, আমাদের শঙ্কা দুটোই। সম্পদ হয় তখনই যখন সমুদ্র সম্পদ আহরণ করি জীবন যাপনের জন্যে, আবার শঙ্কা হয় তখন যখন জলোচ্ছ্বাস হয়, ঘূর্ণিঝড় হয়। সেই জন্যে আমার উপকূলে যাই কিছু করি না কেন অত্যন্ত সযত্নে সতর্কভাবে করা উচিত বলে আমি মনে করি। আচ্ছা, ধরুন তাজমহলের কথা আপনি বললেন। তাজমহলের যে মানে যমুনা নদীর তীরে তো তাজমহল, সেই নদীর তীরে থেকে বেশ ভেতরেই কিন্তু কলকারখানাগুলো করা হয়েছিল। যখন করা হয় 50-এর দশকে, তখনই কিন্তু কাগজে পত্রে অনেকেই মন্তব্য করেছিলেন যে এতে করে তাজমহলের ক্ষতি হবে। সরকার কিন্তু তখন বলেছিল যে এত দূরত্বে আছে, এই ধোঁয়া তাজমহলকে কোনোভাবে স্পর্শ করবে না, মাঝখানে একটা নদী আছে। কিন্তু দেখা গেল তাজমহল ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সেই জন্য কলকারখানাগুলো সরিয়ে নেওয়া হয়েছে। আচ্ছা, ধরুন ফারাক্কার কথা বলি। ফারাক্কা যখন তৈরি করছে ভারত সরকার, তখন কল্যাণ রুদ্র, কপিল ভট্টাচার্য এরা বিশেষজ্ঞ, কিন্তু নদী বিশেষজ্ঞ বাঙালি, তারা কিন্তু লিখে বলে আলোচনা করে দেখিয়ে দিয়েছিলেন যে ফারাক্কা বাংলাদেশের ক্ষতি তো হবেই, তখন তো পূর্ব পাকিস্তান, পশ্চিমবঙ্গেরও ক্ষতি হবে, নদ নদীগুলো ওই যে পলি ভর্তি হবে, বন্যা হবে। বাংলা, বিহার, উড়িষ্যা ইতিহাসে যে কথা আছে, এই যে এলাকাটুকু ফারাক্কার কারণে ক্ষতিগ্রস্ত হবে। আজকে এতদিন পরে নীতিশ কুমার যে নরেন্দ্র মোদীকে বোঝালেন যে আমার বিহার ডুবে যাচ্ছে, তখন নিজেদেরকে বাঁচানোর জন্য 106টি গেট খুলে দিল। আচ্ছা, এখন দেখুন বাংলাদেশ সরকার পক্ষ থেকে আমি গত দুদিনে খবরগুলো খুব মানে যত্ন সহকারে লক্ষ্য করেছি। পত্রিকা না টেলিভিশন, খবর এবং স্ক্রল দুটোই লক্ষ্য করতে হয়। দেখা যাচ্ছে যে সরকারের বন্যা সতর্কীকরণ সংক্রান্ত যে বিভাগটি আছে, তারা বলেছে যে না, 106টি গেট খুলে দিল, বন্যা হবে না। বিপদসীমার নিচে আছে। আর একটি সংস্থা থেকে বলা হলো যে 11 লক্ষ কিউসেক
পানি ধারণ করবার ক্ষমতা পদ্মা, মেঘনা, যমুনার আছে। কিন্তু বাস্তবে আমরা টেলিভিশন ফুটেজে কি দেখছি, প্রতিটি চ্যানেলে যে বন্যায় প্লাবিত হচ্ছে, মানুষের অবর্ণনীয় কষ্ট। তাহলে সরকারের কথা আর বাস্তব চিত্র দুই রকম। তো এখন যখন কল্যাণ রুদ্র বা কপিল ভট্টাচার্য এই কথাগুলো বলছেন, তখন কিন্তু সরকারি বিশেষজ্ঞ যারা, তারা এন্তার কথা বলেছিলেন এবং পত্রপত্রিকা প্রমাণ আছে যে ফারাক্কার ফলে কারও ক্ষতি হবে না। তা এখন তো কি হচ্ছে, তো সেই জন্যে ইতিহাসের শিক্ষা বলে একটা কথা আছে, তাহলে আমি যে একটু ইতিহাস থেকে শিক্ষা নিতে হয়। এখন আমি আর একটা প্রশ্ন তুলি, আমি বিশেষজ্ঞ নই, আমি বলছি আমি ইতিহাসের নগণ্য ছাত্র। এই যে কয়লা, প্রতিদিন কয়লা পুড়বে, কয়লার ছাইগুলো কোথায় যাবে? ছাইগুলো কি বর্জ্য হিসাবে দূরে অন্য কোথাও ফেলা হবে? তা তো নয়, ওই এলাকার মধ্যে ছাই জমা থাকবে। এখন ধরুন জলোচ্ছ্বাস যদি আসে, মাত্র 14 কিলোমিটার দূরে সুন্দরবন থেকে, ওই ছাইগুলোকে আমার সুন্দরবনের মানে সরকার তার ব্যাখ্যায় বলছে যে আপনি স্যার ভালো নদী বলতে নালায় পারেন যে ঢুকবে না। একটা বড় চিমনি থাকবে, সেটা অনেক উপর দিয়ে 250 ফুট উঁচু হতে বলেছে ধোয়া, সে কিন্তু ফ্লাই অ্যাশগুলি আরো অনেক দূরে গিয়ে পড়বে। অনেক দূরে। গুলো অ্যাশ পয়েন্টে রাখা হ্যাঁ, হবে। তো এখন যদি যেখানেই পড়ুক, কত দূরে আর পড়বে? বঙ্গোপসাগরের ভেতরে পড়লে তো বঙ্গোপসাগরের ক্ষতি হবে। তো ফ্লাই অ্যাশ নিয়ে যে সমস্যাটা, আমি এটাই বুঝতে পারছি না। আমার কাছে মনে হয় যে বিষয়টা এত বেশি জটিল হয়ে গেছে। জটিল হতো না যদি সরকার, একটা কথা আছে জনপ্রশাসনে আজকাল, সেটাকে বলা হয় স্ট্র্যাটেজিক কমিউনিকেশন, যে সরকার যখন কোনো নীতি নেবে, নতুন কোনো কাজ করবে, সে সম্পর্কে জনগণকে আগাম তথ্য দিয়ে দেবে এবং তথ্যের ভিত্তিতে জনগণের মধ্যে আলাপ আলোচনা হবে, মতামত তৈরি হবে, সেগুলো সরকার পরীক্ষা করবে, নিরীক্ষা করবে, তার ভিত্তিতে চূড়ান্ত নীতিটি সম্পর্কে সিদ্ধান্ত নেবে। এটাকে বলা হয় স্ট্র্যাটেজিক কমিউনিকেশন। এই জায়গায় সরকারের একটা চরম ব্যর্থতা আমি দেখছি, যে তা না হলে আন্দোলন হবে কেন? এখন সরকারের উচিত ছিল এখনো আমি মনে করি যে যারা আন্দোলন করছে রামপাল নিয়ে, তারা তো একসময় ফুলবাড়ি নিয়ে আন্দোলন করেছিলেন এবং তাদের যৌক্তিকতা সারা বিশ্বব্যাপী। তখন তো বর্তমান প্রধানমন্ত্রী সেখানে তাদের সাথে, আমি সেটাই বলছি, তখন বিএনপি সরকার ছিল, বিএনপি জামাত সরকার ছিল, তখন বিরোধী দল হিসেবে আওয়ামী লীগ ফুলবাড়ি আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা শুধু করেনি, বলেছে যে আমরা ক্ষমতায় গেলে এই আন্দোলনকারীদের সব দাবি পূরণ করব। 8 বছরও তার একটি দাবিও পূরণ হয়নি। এবং তাহলে তো তখন আওয়ামী লীগ বুঝে নিয়েছিল যে ওই উন্মুক্ত কয়লা উত্তোলন পদ্ধতিতে পরিবেশের ক্ষতি হবে এবং বৈজ্ঞানিক যুক্তির সঙ্গে একমত হয়েছিল, ধন্যবাদ দেব। তো এখন আমার কাছে যেটা মনে হয় যে এখনো সময় আছে, সরকারের পক্ষ থেকে আন্দোলনকারীদের আমন্ত্রণ জানানো উচিত, মুখোমুখি টেবিলের এপারে ওপারে বসে তথ্য বিনিময় হোক না কেন, কারণ তারা তো এদেশেরই নাগরিক, সরকারও এদেশের, দুপক্ষই চায় দেশের মঙ্গল হোক, কিন্তু অমঙ্গল হোক। সরকার তো বলছে যারা দেশের উন্নয়ন চায় না তারা এটা করছেন। আমি সেটা বিশ্বাস করব না, এ কথাটা রাজনৈতিক বক্তব্য। কারণ রামপালের আন্দোলন নিয়ে কারা আছেন, তাদের প্রত্যেকে আমরা চিনি, এরা প্রত্যেকেই প্রগতিশীল, মুক্তিযুদ্ধের সপক্ষ একটি মহল আর কি, এরা প্রত্যেকেই। এবং এদেশের অত্যন্ত গণ্যমান্য ব্যক্তিরা আছেন, তারা দেশের উন্নয়ন চাইবেন না এটা আমি বিশ্বাস করি না আর কি। আমি দুঃখিত, এটা হয়তো বা একেবারে আবেগাশ্রিত রাজনৈতিক বক্তব্য। এই রাজনৈতিক বক্তব্য দিয়ে এ ধরনের সমস্যার সমাধান হবে না। আমি যেটা প্রস্তাব করছি যে দুপক্ষই টেবিলের ওপারে ওপারে মুখোমুখি বসা উচিত, আলোচনা হওয়া উচিত। ছায়া যুদ্ধ করাটা কোনো লাভ হবে না, এতে কারোই লাভ হবে না। আপনি ফারাক্কার কথা বলছিলেন এবং সেই জায়গার মধ্যে আমরা একটা দেখছি ইন্টারেস্টিং বিষয়। আমি যদি এটা তথ্য আমাদের সকলেই জানি, 1961-তে নির্মাণ শুরু হয়েছিল, 71 সালে বাঁধের কাজ শেষ হয়েছে, 75-এর 21শে এপ্রিল ঢাকার কাছ থেকে কয়েক সপ্তাহের জন্য পরীক্ষামূলকভাবে চালু করার অনুমোদন পায় এবং তারপর থেকে এই 4 দশক ধরে এই পরীক্ষামূলক অনুমোদনই রয়ে গিয়েছে, সেটি কিন্তু কোনোভাবেই আর অনুমতিটা চূড়ান্ত হয়নি। এবং প্রসঙ্গক্রমে একটু যোগ করে দিয়ে অন্য কথা যাবার আগে, যে এই নদীটি গঙ্গা আন্তর্জাতিক নদী, আন্তর্জাতিক আইন অনুযায়ী
নদী তীরবর্তী সব দেশের সম্মতি সাপেক্ষেই নদীর গতিপথ সংক্রান্ত পরিমার্জনা যাই বলি না কেন সেটা করতে হবে। একতরফা ভাবে এটা করলে বেআইনি। কথা বলছিলাম রামপাল, ফারাক্কা, তাজমহল সব মানে একই সুতায় গাঁথা হয়ে যাচ্ছে আমাদের আর কি। কিন্তু আমরা একটা বিষয় মাননীয় প্রধানমন্ত্রী যেটি বলেছেন তার গতকালকের সংবাদ বিশ্লেষণের সম্মেলনে, সেটি বলেছেন কুইং রেন্টাল কোনো স্থায়ী ব্যবস্থা নয়, দীর্ঘস্থায়ী বিদ্যুৎ ব্যবস্থার জন্য কয়লার ব্যবহার ছাড়া কোনো বিকল্প নেই। তিনি বলেছেন যে বর্তমানে 15,000 মেগাওয়াট 2021 সালের মধ্যে 24,000 মেগাওয়াট বিদ্যুৎ বাড়াতে হবে। এবং তিনি অনেকগুলি দেশের উদাহরণ দিয়েছেন, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি, চীন, জাপান, ভারত, যেখানে 40 থেকে 98% উৎপাদন করে কয়লা দিয়ে। তো এখন কুইক রেন্টাল বিদ্যুৎ থেকে দ্রুত সরে আসার জন্য বলেছেন। তো সেটি নিয়েও কিন্তু আপনারা সমালোচনা করেছিলেন যে কুইক রেন্টালে অনেক খরচ হয়, সেখানের মধ্যে কোনো এই যে আপনি সুশাসনের যে বিষয়টি বলছিলেন, এই দাম কি হচ্ছে বা না হচ্ছে, সেগুলি তখন আপনারা আলোচনা করেছেন। এখন কুইক রেন্টাল থেকে তো প্রধানমন্ত্রী সরে আসতে চাচ্ছেন, তো এখন আবার যদি তারা বাধার মুখোমুখি হয়, এই জায়গাটা একটা ভুল মেসেজ আছে। আপনি যদি পার্টিসিপেটরি পার্সপেক্টিভ প্ল্যান 2009-এর দিকে তাকান, সরকার এসেই এটা করেছিল, একটা জ্বালানি সেক্টর উন্নয়নে সেটা একটা বলতে পারেন একটা রূপরেখা বা একটা দলিল। তো 2021 সাল পর্যন্ত সেখানে একেবারেই প্ল্যানিংয়ের একটা স্পেলি আউট আছে, 2030 সাল পর্যন্ত সেখানে একটা দর্শন বা রূপরেখা দেওয়া আছে। তো সেখানে অলরেডি বলা ছিল যে গ্যাসের ব্যবহার আর বৃদ্ধি করা যাবে না, যেখানে আছে সেখানেই থামিয়ে রাখতে হবে, সেখানে কয়লা আসতে হবে দ্রুত, কয়লা দিয়ে বিদ্যুৎ এ সমস্ত কিছু আসতে হবে। দেশি কয়লা উঠানো গেলে উঠাবে, না হলে আস্তে আস্তে জ্বালানির দাম বাড়বে। তা আমরা যখন জ্বালানির দাম কম আছে আমদানিকৃত জ্বালানি দিয়ে আমাদের চাহিদা মিটাবো, আর আস্তে আস্তে আমাদের স্বল্প যে মজুদ আছে তা দিয়ে একটা জ্বালানি মিশ্রণের গুণগত পরিবর্তন মোকাবেলা করবে। এই কথাটি আমরাই এই সরকারের হাতে পার্টিসিপেটরি পার্সপেক্টিভ প্ল্যান তৈরি করে দিয়ে এসেছিলাম, সেখানে কয়লার কথা এভাবে বলা এবং কয়লা ব্যবহার মাস্টার প্ল্যানেও উল্লেখ আছে, কিন্তু সেইভাবে আমরা এগোতে পারছি না, বিভিন্নভাবে সেটা বাধাবিষ্ট অন্য প্রেক্ষাপট। আজকে রামপাল বিদ্যুৎ কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলনের ইস্যুটা সুন্দরবন, কয়লা নয়। কয়লা এসে গেছে সুন্দরবনের প্রশ্নে, কিন্তু অন্য সব জায়গায় কয়লা বিদ্যুৎ কেন্দ্র করার ব্যাপারে সরকার যেসব স্পট সিলেকশন করেছে বা আরও ভবিষ্যতে করবে, সেসব ব্যাপারে কোথাও কোনো প্রতিরোধ কিন্তু গড়ে ওঠেনি। তাহলে কি রামপালের বিকল্প কোনো জায়গার কথা কি আপনারা বলতে পারেন? রামপালের ব্যাপারে সরকারের বিবেচনাধীনই কতগুলো জায়গা ছিল, যেমন লাবণচূড়ার কথা ছিল, আরও জায়গা। আমি কিভাবে কয়লা আনছি, যেমন এখন যেমন অনেক জায়গাতে কথা শোনা যাচ্ছে অসমর্থিত সূত্রে, এটা সরকারের কথা কিনা তা নিশ্চিত করে বলা যায় না, যে নৌপথ দিয়ে কয়লা আসবে সেই নৌপথের কিন্তু এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্টের বিষয়টি দীর্ঘদিন ধরে অনুপস্থিত ছিল। রিসেন্টলি ওয়েবসাইটে দেওয়া হয়েছে, কনসালটেশন হচ্ছে, বলা হচ্ছে, কিন্তু সেইটা তো আগে হওয়ার পরে ডিসিশন হওয়ার কথা। ডিসিশন হওয়ার পরে যখন অলরেডি সমস্ত চুক্তি হয়ে গেছে, ব্যাংকের সঙ্গে চুক্তি হয়েছে, সব কিছু হয়ে গেছে, এখন আপনি সেই ইম্প্যাক্ট অ্যাসেসমেন্টের কথা যখন মানুষের কাছে তুলে ধরতে যাচ্ছেন, তখন সেই ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট তো স্বার্থ সংঘাত মুক্ত হবে না। স্বভাবতই সেখানে ম্যানিপুলেশনের অভিযোগ উঠবে এবং উঠেছে, সে কথাগুলো এড়ানো যাবে না। এই যে ব্যাপারগুলো আছে সেগুলোকে আমরা আসিনি। এখন প্রশ্ন হচ্ছে যে কয়লার ওই নৌপথ দিয়ে আদৌ বাস্তবে আনা যাবে কিনা, সেই বিষয়টি অনেক কারণে সংশয় আছে। আমাদের সময়ের অভাবে যে নৌপথ দিয়ে আপনার যে পশুর নদী দিয়ে যে আসবে, যে যাচ্ছে তো তখন আপনার কয়লা আকরাম পয়েন্ট পর্যন্ত আসতে যে ভেসেলগুলো আসবে, বড় বড় ভেসেল, সেই ভেসেলগুলো আসার জন্য যে ড্রাফটটা দরকার হবে, মোংলা বন্দর অলরেডি যখন কর্তৃপক্ষ 2009 সালে যখন পোর্টেবো নামক একটা বিনিয়োগকারী কর্তৃপক্ষ মোংলা বন্দর উন্নয়নের জন্য প্রস্তাব করেছিল $3 বিলিয়ন, তখন তারা বলেছিল যে এই বন্দর উন্নয়ন করতে গেলে এইটাকে ড্রাফট মেনটেন করা যাবে না, আবার ওই জাতীয় ভেসেল আসা যাওয়া করলে সুন্দরবনের ক্ষতি হবে, এটা রিটেন ডকুমেন্ট আছে। তারাই এখন রামপাল বিদ্যুৎ কেন্দ্রের ব্যাপারে অন্য কথা বলছে, অর্থাৎ স্ববিরোধী, তাদের বক্তব্যগুলো এখন সাংঘর্ষিক হয়ে গেছে। কোন দেশি কোম্পানি এটা কোম্পানি পোর্টেবো, তারা বলেছিল বিনিয়োগ করবে, কিন্তু এটা বিনিয়োগ করলে যে উন্নয়ন হবে, তাতে যে সুন্দরবনের ক্ষতি হবে, সেটা আমরা বলেছিলাম, মানে মোংলা পোর্ট অথরিটি বলেছিল। কিন্তু মোংলা পোর্ট অথরিটি এই নৌচালনকে যখন ব্যবহার করার ব্যাপারে ফিজিবিলিটি স্টাডি তারা করে যখন বক্তব্য করেছে, তারা ভিন্ন কথা বলছে। তো এই যে ব্যাপারগুলো, এই ফুলবাড়ির প্রশ্নেই যখন আপনার কয়লা খনি উন্নয়নের ব্যাপারে কথা হলো, তখন আপনার ইনস্টিটিউট অফ ওয়াটার মডেলিং, যেটা আমাদের ওয়াটার বোর্ডের আছে, তারা বলল যে এখানে উন্মুক্ত খনি করা যাবে, কিন্তু সরকার পরবর্তী পর্যায়ে ডিসিশন নিল যে না, পরিবেশের কারণে ওখানে করা সম্ভব হবে না বা করা উচিত হবে না, সরকার পিছিয়ে আসলো, যে কথাটা আগেই আমাদের আনোয়ার হোসেন স্যার বলেছেন। তো
তো এই যে জায়গাগুলো দেখছে যে আমাদের ইনস্টিটিউশনের মতামতের উপর ভিত্তি করে আজকের এই ধরনের ইস্যু রিজলভ করতে যাওয়া সরকারের জন্য আমি মনে করি অনেক বেশি ঝুঁকিপূর্ণ। আমরা বলেছিলাম, এখনও বলছি, যে কথাটা আনোয়ার হোসেন স্যারের মুখ দিয়েও এসছে, আমিও সেই কথার সঙ্গে সুর মিলিয়ে বলতে চাই যে ইউনেস্কো যেভাবে সরকারকে চিঠি দিয়েছে, দিয়ে বলেছে যে ইআইএটা গ্রহণযোগ্য করা হোক, সম্পন্ন করা হোক। এই ইআইএ অনেকগুলো ল্যাকুনা আছে, ত্রুটি বিচ্যুতি আছে। সবচেয়ে বড় ত্রুটি বিচ্যুতি হচ্ছে ইআইএ করার জন্য যে কথাটা আমি শুরুতেই বলছিলাম, যে আপনার ইকোলজিক্যাল ইনফরমেশন দরকার, ডেটা দরকার, এবং আপনাকে রিয়েল টাইম ডেটা দরকার। সেই সব ডেটার ভিত্তিতে আমার সুন্দরবন এই ধরনের প্রবলেম হলে কি হতে পারে, না হলে কি হতে পারে, প্রবলেমগুলোকে কীভাবে মিটিগেট করতে হবে, সেইখান থেকে আমাদের ধারণা দেবে। আমরা আরবিটারি এই সব করে এটা করতে পারবো, ওইটা করব, সেটা বড় কথা নয়। নেক্সট যেটা, যে ইনডাইরেক্ট ইফেক্ট এবং কিউমুলেটিভ ইফেক্টের ব্যাপার যদি আপনি বলেন, এখনই প্রথম আলোতে কিছুদিন আগে 150 ইন্ডাস্ট্রি গড়ে উঠতে যাচ্ছে, সেখানে অলরেডি সব কিছু তারা ক্লিয়ারেন্সও নাকি পেয়ে গেছে। আবার পরিবেশ অধিদপ্তর বলতেছে যে তাদেরকে ক্লিয়ারেন্স কীভাবে দেশে সরকার জানে, আমরা জানি না। তার মানে তারা স্বীয় বিবেচনায় নিজের জবরদখল করার মতো অলরেডি জমি টমি কিনে একেবারে একাকার করে ফেলেছে। সেখানে ইন্ডাস্ট্রিয়াল বেল্ট হলে তো সরকার বলছে সেখানে অনেক লোকের কর্মসংস্থান হবে। কর্মসংস্থানটাকে গুরুত্ব দিয়ে আজকে যদি আপনি বলেন যে তাজমহলের কথা যেটা এসছে, তাজমহলের পাশে যেদিন ইন্ডাস্ট্রি গড়ে উঠেছিল, হয়তো এই কথাগুলোই সেদিন বলা হয়েছিল। সেই তো আমি যদি বলি যে আজকের মডার্ন যুগের তুলনায় সেই যুগে আরও প্রিমেটিভ ছিল, তখন অনেক কিছুই বলা হয়েছিল যে কথাগুলো আমাদের আলোচনায় এসছে। কিন্তু তখন আমরা ভাবিনি যে এই কর্মসংস্থান, এই অর্থ সংস্থান, এসবে তাজমহল নিজেই বিলীন হয়ে যেতে পারে। তখন সেই সব কর্মসংস্থানের অজুহাত, সেই সব কর্মসংস্থানের মতো সুযোগকে বিলুপ্ত করে দিয়ে তাদেরকে সরিয়ে নিয়ে ফেলা হয়েছিল। বাফার জন্য যে বিতর্কটা যেটা বলা হচ্ছে যে 10 কিলোমিটার 12 কিলোমিটার, এই জায়গাটা কিভাবে? এখন দেখেন, এই বাফার জোন, এটা তো একটা, আপনি এখানে তো শিল্ডিং তুলে দেননি, বর্ম আনেননি, যে এখানে আপনি পোড়াবেন কয়লা ক্রমাগত, এবং সেখানে যে সমস্ত দূষণ পদার্থ হবে, এইখানে বেড়া দেওয়া আছে শিলিং, সে এ পাশে যেতে পারবে না। এটা উন্মুক্ত। এইটা সিজন টু সিজন চেঞ্জ হবে, বাতাসের বেগের উপরে চেঞ্জ হবে, আবহাওয়ার উপরে চেঞ্জ হবে। কতটুকু দূরত্ব থাকা মনে করেন? আমি মনে করি এই দূরত্ব দিয়ে অ্যাসেসমেন্ট করাটা, এটা একটা মোটা দাগের মেকানিক্যাল চিন্তা। আপনি আগে ওই যে আমি যেটা বললাম, যে সুন্দরবনের প্রশ্নে, ওয়ার্ল্ড হেরিটেজের প্রশ্নে বিশেষজ্ঞদের দ্বারা এই ব্যাপারগুলোকে কে কত দূরে থাকলে একে অ্যাফেক্ট করবে কি করবে না, কোন অবস্থায় অ্যাফেক্ট করবে, কি পরিমাণ, এটাকে কোয়ান্টিটেটিভলি সায়েন্টিফিক্যালি একেবারে প্রুভ করেন এবং একেবারে এক্সপেরিমেন্টালি হাতে কলমে দেখান। এইভাবে একটা সিমুলেশন ডাটা তারা প্রোভাইড করেছে। যখন কনসালটেশন হয় কয়েক বছর আগে, আমি প্রথম সেই কনসালটেশন মিটিংয়ে যাই, যে আমি অবাক হয়ে গেছি যে কম্পিউটার সিমুলেশন মডেল অঙ্ক করে বের করে একটা রেজাল্ট দেখাই দিল। সেই রেজাল্ট অনুযায়ী যে আপনার ইমিশন মেটেরিয়ালগুলো, দূষণগুলো সেই পথ দিয়েই সুন্দরবনের মাথার উপর দিয়ে হারিয়ে যাবে, সুন্দরবনকে কোনো ক্ষতি করবে না, এই কথাগুলো যখন বলে, তখন আমি বিজ্ঞানের ছাত্র হয়ে, আমিও নিজেও সিমুলেশন মডেল করে পিএইচডি করেছিলাম। কোনো রকম ভ্যালিডেশন ছাড়া এর 4 পয়সা দাম নেই। বাস্তবে তো ওগুলো করে দেখাতে হয়, যে এইরকম পেয়েছি, এই রেজাল্ট দিয়ে আমি এটা মডেল টাইপ করে বাস্তবে দেখলাম যে হ্যাঁ এটা ঠিক আছে। তারপরেও ওই সমস্ত কন্ডিশন, যে সমস্ত মানে এনভায়রনমেন্টাল কন্ডিশন যদি এদিক ওদিক হয়ে যায়, তাহলে ওর রেজাল্ট ওইদিক ওদিক হয়ে যাবে। তো সেই সব বিষয়ের উপরে নির্ভর না করে শুধুমাত্র একটা সিমুলেশন রেজাল্ট কম্পিউটারে প্রিন্ট আউট নিয়ে এসে বলে দিলাম যে এইভাবে ইমিশন কন্ট্রোল করা যাবে আর কন্ট্রোল হয়ে যাবে, এইভাবে যদি কথাবার্তা যারা চালায়, তাহলে বোঝা যায় যে আমরা জাতি হিসেবে এখনো অন্ধকারে আছি। এ কথা আমাকে বলতেই হবে। বলা তো হচ্ছে যে একটি জার্মান প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়া হয়েছে এই এমিশন বা নানাবিধ কন্ট্রোল করবার জন্যে, তো সেটা তো সম্ভব হচ্ছে না আপনার কথাই মনে হচ্ছে। এখন আমার প্রশ্ন হচ্ছে যে দায়িত্ব দিচ্ছেন আপনি কন্ট্রোল করার জন্য, কিন্তু এমিশন এই কাজটা করলে এরকম হবে কি হবে না, সেই ব্যাপারটি তো আগে নিশ্চিত হওয়ার পরে আপনি দায়িত্ব দেবেন। আর যে কথাটি আপনার কথাই আসছে, ওনাদের কথাই আসছে, যে আমরা অত্যন্ত দুর্যোগপ্রবণ এলাকায় বাস করি, আমরা অনেক বেশি প্রকৃতির কোলে অসহায়। একেবারে যে কোনো সময়, যে কোনো দিন জলোচ্ছ্বাস এসে সব ভাসিয়ে নিয়ে যেতে পারে, যে কোনো দিন সাইক্লোন হতে পারে। এই সমস্ত সাইক্লোনের শিকার হয়ে, জলোচ্ছ্বাসের শিকার হয়ে উপকূলীয় মানুষ কিভাবে নদীর মানে সমুদ্রের জলে হারিয়ে গেছে, তার কোনো ঠিক ঠিকানা নেই। দেশের বা বিশ্বের কোনো প্রযুক্তি তাদেরকে উদ্ধার করতে পারেনি। যে
প্রকৃতির এই দুর্যোগ থেকে যে সুন্দরবন রক্ষা করেছে, সেই সুন্দরবনকে রক্ষা যখন করতে হবে, জি। রামপাল বিধ্বস্ত হয়ে যখন সুন্দরবনকে গ্রাস করে ফেলবে এরকম অবস্থায়, তখন তো সুন্দরবন আমাদের রক্ষা কেউ করতে বাঁচাতে পারবে না। পারবে জি, না। জি, স্যার, আমরা আমি- তো তখন সুন্দরবনকে জি, জি, রক্ষা আমি করতে আমি পারবো। একেবারে তখন এইসব প্রযুক্তি কোথায় থাকবে? যে কথাগুলো বলছে সব ব্যাখ্যাগুলো কি মানে ওই সময় দাঁড়িয়ে এই সমস্ত ব্যাখ্যাগুলোকে সামনে দিয়ে আমরা মানুষকে প্রবোধ দিতে পারবো? সুন্দরবনকে কি বাঁচাতে পারবো? সে কথাটি এখনই ভাবার বিষয়। এ কথাটি সব করে তখন জার্মান কোম্পানি এসে সেই দুর্যোগ থেকে বাঁচাতে পারবে না। ওই কথা তো একটাই, বাঙালির স্বাভাবিক যে মেঠো প্রবচন, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। স্যার, আমি একেবারে শেষ করছি আপনাকে একটা বিষয় দিয়ে, সেটি হচ্ছে আন্দোলনের খরচ যোগানের প্রশ্নে মাননীয় প্রধানমন্ত্রী সেখানে আমরা পুরো অনুষ্ঠান জুড়েই আজকে এই আলোচনাটাই করলাম, যেহেতু আমাদের একটা ন্যাশনাল ইস্যু হয়ে দাঁড়িয়েছে সেটি, যে তিনি বলেছিলেন যে এই আন্দোলনের যে খরচ কে জোগাড় করে তার একটা বলেছেন, এবং তার প্রতিক্রিয়া আমরা দেখেছি যে যারা এই আন্দোলন করছেন তাদের মধ্যে যারা তেল গ্যাস সম্পদ রক্ষা করে তারা বলেছেন যে এই আন্দোলনের জনগণের গায়ে গতরে গড়ে তোলা আন্দোলন, এবং তারা প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেছেন তিনি হয়তো ভুলে গেছেন ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, সকল গণমুখী আন্দোলনকে মানুষকে পয়সা দিয়ে আনতে হয়নি, মানুষ জীবন বাজি রেখে আন্দোলনে অংশগ্রহণ করেছে, এবং ঠিক রামপাল বিদ্যুৎ কেন্দ্র কিন্তু মানুষ জীবন বাজি রেখে বিনা পয়সায় হয়তো অংশগ্রহণ তিনি বলতে যাচ্ছেন। ঠিকই কথা বলেছেন তারা। মাননীয় প্রধানমন্ত্রী সদয় দৃষ্টি আকর্ষণ করে বলছি যে 47 থেকে 71 পর্যন্ত যে সময়টি আমরা সারাটি সময় আন্দোলন করেছি, নেতৃত্বে ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার নির্দেশনায় আমরা কিন্তু এই প্রতিটি আন্দোলন করেছি। এবং আমি নিজে যদি আমার নিজের অভিজ্ঞতার কথা বলি, আমি একেবারে সরাসরি আন্দোলনে সম্পৃক্ত হয়েছি 69-এর গণ অভ্যুত্থানে। এই আন্দোলন করতে গিয়ে তো আমাদের পয়সা লাগেনি, পাকিস্তানের বিরুদ্ধে আন্দোলন করেছি। ফুলবাড়িয়া আন্দোলনে তো পয়সা লাগেনি, ফুলবাড়িয়া আন্দোলনের স্থানীয় জনগণও সম্পৃক্ত হয়েছে, রামপালে এখনো হয়নি, বা তার সেই ধরনের প্রণোদনা তাদের মধ্যে এখনো সঞ্চারিত হয়নি আর কি। কিন্তু তখন যখন ফুলবাড়িয়া আন্দোলন চলছিল, তখন কি মাননীয় প্রধানমন্ত্রী যখন বিরোধী দলের নেত্রী হিসাবে তিনি কি প্রশ্ন তুলেছিলেন এই আন্দোলনের টাকা পয়সা কে দিচ্ছে? তিনি তোলেননি। এখন যদি তোলেন, আমি এটাকে দুঃখিত যে এটা রাজনৈতিক বক্তব্য এবং অনাকাঙ্ক্ষিত রাজনৈতিক বক্তব্য। আমি মনে করি না যে এ ধরনের বক্তব্য দেওয়া উচিত আর কি মাননীয় প্রধানমন্ত্রী, কারণ তিনি দেশ নেত্রী, জননেত্রী, তিনি জননেত্রী, বঙ্গবন্ধু কন্যা। বঙ্গবন্ধু আজীবন সংগ্রাম করে গেছেন, আন্দোলন করে গেছেন। সব সংগ্রামী পয়সা লাগে না। সব সংগ্রামে পয়সা লাগে না আর কি। আর ওই যে মেঠো প্রবচন বাঙালির কথা, যে পয়সা তো ভূতের মা যোগায়। আন্দোলনে কিন্তু যারা অংশগ্রহণ করে, আমার তো মনে পড়ে না 69-এর গণ অভ্যুত্থান বা এই যে 66 6 দফা আন্দোলন, তখন তো আমরা রাজপথে ছিলাম। আমরা কি কখনো পয়সার জন্য আন্দোলন করেছি বলে মনে হয় না। পয়সা দিয়ে আন্দোলন করতে হয়েছে। জাপানের পয়সা পেতেন না স্যার আপনারা? না, আমরা তো তখন তো আমাদের সময় ছাত্র জীবনে আমাদের পকেটে কয়টা পয়সা থাকতো আর কি। এখন না, ছাত্রছাত্রীদের অনেক পয়সা থাকে আর কি, লাগেও আর কি, কারণ সব জিনিসের দাম বেড়ে গেছে। কিন্তু আমাদের পকেটে 2 টাকা 4 টাকা 5 টাকার বেশি কিছু থাকতো না আর কি। স্কলারশিপের টাকায় পড়াশোনা করতে হতো আর কি। জি, শেষ করতে যাচ্ছি স্যার, 10-12 সেকেন্ডে যদি কিছু বলে শেষ করে। আমার একটাই কথা, যে আমাদের পারস্পরিক আস্থা এবং শ্রদ্ধা প্রতিষ্ঠিত হোক। এইসব প্রক্রিয়ার মধ্য দিয়ে, ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে দেশ আগাচ্ছে, জাতি আগাচ্ছে, বিশ্ব আগাচ্ছে, আমরা আগাতে চাই। এরই মধ্যে আমাদের মধ্যে যারা মিশে আছে তাদের খুঁজে বের করুক। টাটা খুঁজে বের করেছিল। জি, তার মানে আমরা যেটি হচ্ছে ঘাত প্রতিঘাত, আমরা বিশ্বাসের এবং আস্থার জায়গা তৈরি করতে চাই, এবং জনগণের মধ্যে যতটুকু দূরত্ব তৈরি হতে যাচ্ছে বা হয়েছে, যত সংখ্যক জনগোষ্ঠী হোক না কেন, তাদের মধ্যে আস্থা ফিরিয়ে আনতে হবে। এবং আমরা মোটা দাগে যেটি আজকে আপনারা যারা বিশ্লেষণ করলেন, আমরা নিজেরা যারা সাধারণ জনগণ, তারা কিন্তু একটা বিভ্রান্তির মধ্যে পড়ে যায় আসলে কোনটি সঠিক কোনটি সঠিক নয়। এবং সে কারণে আজকে ডক্টর শামসুল আলম আপনি যেটি বললেন যে সরকারের পক্ষ থেকে যারা এই ধরনের বক্তব্য দিয়ে থাকে, তারা হয়তো বা তাদের যে যোগ্যতার জায়গাটা, সেই জায়গাটা তারা সঠিকভাবে করতে পারছে না। আমরা সঠিক যোগ্যতার মধ্য দিয়েই আমরা বিদ্যুৎ উৎপাদন করতে চাই এবং একই সাথে সুন্দরবন আমরা রক্ষা করতে চাই। দর্শক, প্রাণফুটা নিউজ এন্ড ভিউজ আজ এই পর্যন্তই। আগামীতে আবারও দেখাবো অন্য কোনো অতিথির সঙ্গে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলে মিলে ভীষণ ভালো থাকবেন।